ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজাদ টিউটোরিয়ালস। আজাদ টিউটোরিয়ালসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান রাব্বুল আলামিনের অসীম দয়ায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেই আলোচনার মূল আলোচ্য বিষয় হলো আজকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ আইটেম, যে আইটেমটি হলো ন্যারেশন বিষয়ে আজকে আমি প্রাথমিকভাবে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি যে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা প্রায় এই ন্যারেশনের ব্যাপার যখন আসে, ন্যারেশন যখন তোমাদের সামনে আসে বা সিলেবাসে ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তখন তোমরা অনেকটা ভয় পাও বা ভীত সন্ত্রস্ত হয়ে যাও। আমি জানি যে এই ন্যারেশন একটু হার্ড, তারপরেও যদি তোমরা মনোযোগ সহকারে ন্যারেশনের ভিডিও বা টিউটোরিয়াল দেখো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে এখনই আমি কাম টু দ্য পয়েন্ট, মূল আলোচনায় চলে আসি। আজকের বিষয় হলো ন্যারেশন। তো ন্যারেশন বিষয়ে ব্যাপক আলোচনার আগে আমি একেবারে শুরু থেকে একটু কথা বলবো। ন্যারেশনের শাব্দিক অর্থ হলো উক্তি। ন্যারেশন শব্দটি মূলত ন্যারেট শব্দ থেকে এসেছে। ন্যারেট শব্দের অর্থ হলো বর্ণনা করা, আর ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। এখন এটার বাংলা শাব্দিক অর্থটা হলো ন্যারেশনের অর্থ হলো উক্তি। এখন এই ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে অবশ্যই। ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো ডিরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ দুই ভাগে ভাগ করা হয়েছে। ডিরেক্ট ন্যারেশনের আরেকটি অর্থ হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশনের অর্থ হলো পরোক্ষ উক্তি। এখন প্রত্যক্ষ উক্তি কোনটি? প্রত্যক্ষ উক্তিটা হলো ডিরেক্ট ন্যারেশন, যেটা এটার ডেফিনেশনটা হলো এরকম যে বক্তার বক্তব্য সরাসরি নিজে যদি উপস্থাপন করে, তাহলে সেটাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। বক্তার বক্তব্য হুবহু নিজের কথা নিজেই যদি উপস্থাপন করে, প্রকাশ করে, তাহলেই সেটাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। আর ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য যদি অন্যের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা বন্ধুরা কি জানতে পারলাম? বিষয়টা জানতে পারলাম যে ন্যারেশনের শাব্দিক অর্থ কি? ন্যারেশনের শাব্দিক অর্থ হলো উক্তি। ন্যারেশনের শাব্দিক অর্থ হলো উক্তি বা বর্ণনা। আর এই ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডিরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের শাব্দিক অর্থ জেনেছি, এবং ইনডাইরেক্ট ন্যারেশনের শাব্দিক অর্থ জেনেছি, এবং ডেফিনেশনও জানতে পারলাম। এখন আমি আমার পিছনে যে হোয়াইট বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডের মাধ্যমে আমি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করতে হয় সেই নিয়মগুলি আমি এক্সাম্পল সেটিং করে, বিশ্লেষণ করে, এক্সপ্লেইন করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আমি মূল পয়েন্টে বা বুঝাইতে যাওয়ার আগে তোমাদেরকে আমি যে বিষয়টি আমি বারংবারই মনে করিয়ে দেই, আজকেও সেই বিষয়টি মনে করিয়ে দিচ্ছি। তোমরা আমার টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই ভিডিওগুলো দেখো বা টিউটোরিয়ালটি দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং ন্যারেশন সম্পর্কে তোমরা একটি ক্লিয়ার কনসেপশন বা পরিষ্কার ধারণা তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লুক এট দ্য বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, আমি এইখানে মূল হেডলাইনে বোর্ডের উপরে যে লেখাটা লিখেছি সেটা হলো ন্যারেশন। এই যে ন্যারেশন লিখে রেখেছি, এই ন্যারেশন শব্দের অর্থ হলো কি? উক্তি। ন্যারেশন শব্দের অর্থ উক্তি। আচ্ছা, এই ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নাম্বার 1 ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশনের বাংলা অর্থ কি বলেছিলাম? মনে রাখার অবশ্যই চেষ্টা করবা তোমরা। দেখো,
ডিরেক্ট ন্যারেশন মানে হলো প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি। এবার ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশনের কথা বলেছিলাম যে পরোক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। নাম্বার 2 ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন মানে হলো পরোক্ষ, পরোক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। তাহলে আমরা জানলাম যে ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। বাংলায় বলা হয় পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি, যেমন আমি একটি সেন্টেন্স লিখছি এখানে, হি said I am well. He said I am well. সে বলল আমি ভালো আছি, সে বলল আমি ভালো আছি। এটা কিন্তু ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। সে বলল আমি ভালো আছি, অর্থাৎ বক্তা তার নিজের কথা নিজেই প্রকাশ করলো যে সে বলল আমি ভালো আছি, তার নিজের কথা সে নিজেই প্রকাশ করলো আমি ভালো আছি। এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় হলো এটা, দেখো হি said, এই সেন্টেন্সের দুটো অংশ আছে, এই উক্তিটার দুটো অংশ আছে। একটা অংশ হলো হি said, আরেকটি অংশ হলো I am well, I am well. হি said I am well. এই দুটো অংশের আবার এই দুইটা পার্টের দুটো মিনিংও রয়েছে, কিন্তু দুটো বাংলা মিনিং হলো হি said I am well, এটার দুটো পার্টের নাম হলো, প্রথম পার্টটা হলো রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা জানতে পারলাম ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা অংশ হলো রিপোর্টিং ভার্ব আর আরেকটা অংশ হলো রিপোর্টেড স্পিচ। একটা অংশ হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। এখন এই যে আমরা সেইড ভার্বটা দেখলাম, সেইড এটা একটা ভার্ব, এই ভার্বের নাম হলো রিপোর্টিং ভার্ব, এটাই রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই অংশটা হলো রিপোর্টেড স্পিচ, আর এটার ভার্বটা হলো রিপোর্টেড স্পিচের ভার্ব হলো এড, এই রিপোর্টেড স্পিচের ভার্ব হলো এড। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এইখানে দুটো কমা রয়েছে, এই কমা দুটোকে বলা হয় ইনভার্টেড কমা। কি বলা হয়? এই যে কমা, এই কমা, এই দুটো কমাকে বলা হয় ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, বা বাংলায় বলা হয় কোটেশন মার্ক, বাংলায় বলা হয় কোটেশন মার্ক। যখন আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, তখন এই ইনভার্টেড কমা আর থাকবে না, ইনভার্টেড কমা উঠে যাবে। তাহলে আমরা জানলাম যে একটা ডিরেক্ট ন্যারেশনের দুটো পার্ট থাকে, একটা পার্টের নাম হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এবং যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, তখন ইনভার্টেড কমাগুলো অবশ্যই উঠে যাবে। এবার আমি এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। দেখো, যেমন হি said that, এই যে আমরা এখানে আই প্রনাউনটা পেলাম, এই আই যে প্রনাউন,
এই প্রোনাউনটা মূলত এই হি কে অনুসরণ করবে, হি কে ফলো করবে। অর্থাৎ এই আই যে ব্যক্তি হিটাও সেই ব্যক্তি, আই যে ব্যক্তি হিটাও সেই ব্যক্তি। অর্থাৎ এই আই যে পরিবর্তন হবে এই হি কে অনুসরণ করে। তাহলে আই যদি হি কে অনুসরণ করে তাহলে আইটা হিতে পরিণত হবে, আইটা হিতে পরিণত হবে। ইনডাইরেক্টলি he said that he was well। এখানে আমরা দেখতে পেলাম এই ইনভার্টেড কমাগুলো এখানে আর নেই, ইনভার্টেড কমাগুলো উঠে গেল। তারপরে কি হলো, এখানে নতুন করে একটি দ্যাট সংযুক্ত হলো। এই দ্যাটটা মূলত এই দ্যাটকে বলা হয় কানেক্টর, এই দ্যাটকে বলা হয় কানেক্টর, এটাকে বলা হয় কানেক্টর অথবা লিঙ্কার, লিঙ্কার। অর্থাৎ এই দ্যাট, কানেক্টর শব্দের অর্থ হলো সংযুক্তকরণ বা সংযুক্তকারী, লিঙ্কার ও সংযুক্তকারী। অর্থাৎ এই দ্যাট এসে কি হলো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো অংশকে একসাথে যুক্ত করে দিল। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো অংশকে একসাথে যুক্ত করে দিল। এজন্য এই দ্যাটকে বলা হয় কানেক্টর দ্যাট বা লিঙ্কার দ্যাট। তাহলে শিক্ষার্থী বৃন্দ এটা বুঝতে পেরেছ যে আবার আরেকটি কথা হলো রিপোর্টেড স্পিচ কিভাবে পরিবর্তিত হবে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের অনুসারে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের থাকে অনুরূপভাবে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে। কিন্তু সেটা কিভাবে হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এখানে দেখা গেছে এই যে হি সেইড এটা পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। কিন্তু এখানে যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। তো সো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে এটা নিয়ম অনুসারে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হবে। আর সেই জন্যই এখানে হি ওয়াজ ওয়েল, এই এম না হইয়া এখানে ওয়াজ হয়েছে, এটা নিয়ম অনুসারে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত হয়। এবার দেখো এইখানে এই সেন্টেন্সটিতে, এই উক্তিটিতে দুটো পার্ট রয়েছে। এই অংশটি হলো রিপোর্টিং ভার্ব আর এই অংশটি হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এখন এই ন্যারেশনটি করতে হলে, এটা ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে যে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব হি সেইড এটা কোন টেন্সে আছে, এটা আছে পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টেড স্পিচ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আগের সেন্টেন্সে বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপভাবে পরিবর্তিত হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হবে। দেখো তাহলে এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, হি said that এই আই হি কে ফলো করবে। অর্থাৎ এই আই আর হি একই ব্যক্তি, আই আর হি একই ব্যক্তিকে ইন্ডিকেট করেছে। তাহলে কি হবে, হি said that he wrote a
লেটার। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করা হলো তখন কিন্তু ইনভার্টেড কমাগুলো উঠে গেল। আর এখানে আই ছিল প্রনাউন, হি কে অনুসরণ করে আই হিতে পরিণত হয়েছে। অর্থাৎ হি সেড দ্যাট হি রোট এ লেটার, সে বলল যে সে একটি চিঠি লিখেছিল। এবার এই কথাটি অন্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর প্রথম যে সেন্টেন্সটা বলা হয়েছিল, সে বলল আমি একটি চিঠি লিখেছি। অর্থাৎ এটাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়, ডিরেক্টলি বক্তার বক্তব্য নিজেই সরাসরি প্রকাশ করেছে। কিন্তু ইনডাইরেক্টলি যেটা বলা হয়েছে যে হি সেড দ্যাট হি রোট এ লেটার, সে বলল সে একটি চিঠি লিখেছিল। এখানে বক্তার বক্তব্যটি অন্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেজন্য এটা ইনডাইরেক্ট ন্যারেশন বলে, এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। এবার দেখো নাম্বার 2, হি সেজ আই এম ইল। এখানেও কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, এই বিষয়টা কিন্তু আমাদের আগে লক্ষ্য রাখতে হবে। এখানে রিপোর্টিং ভার্ব হি সেজ, আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস কোন টেন্সে হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে বোঝা গেল যে এখানে রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে আমরা ভার্বের সাথে এস দেখতে পাইছি এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি। এখন দেখি রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে। এটা হলো রিপোর্টেড স্পিচ। আমি বারবারই বলে দিচ্ছি রিপোর্টিং ভার্ব কোন অংশ এবং রিপোর্টেড স্পিচ কোন অংশ। এখন এই রিপোর্টেড যে স্পিচ রয়েছে এটা কোন টেন্সে আছে, এটা কি করে বুঝবো যে এটা কোন টেন্সে আছে। এখানে এটা হলো সাবজেক্ট, তাহলে এটা হলো ভার্ব 1 প্লাস অবজেক্ট। তাহলে এটা স্ট্রাকচার অনুসারে আমরা বুঝতে পারলাম রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন নিয়মে আসি। আমরা জানি যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব যদি একই টেন্সের হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং রিপোর্টেড স্পিচও এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই রয়েছে, অর্থাৎ দুটো একই টেন্স। যদি দুটো পার্টি অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দ্যাট কানেক্টর দ্যাট বসবে এবং প্রনাউনের পরিবর্তন হবে। যেমন এই আইটা হি কে অনুসরণ করে হি হবে, মাঝখানে দ্যাট হবে। তাহলে আমি লিখছি, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করছি, হি সেজ দ্যাট হলো কানেক্টর, আগেই বলেছি। হি সেড দ্যাট, আইটা হিতে পরিণত হবে, হি সেড দ্যাট হি, এখানে এম ছিল কিন্তু এম হি তো হি এর সাথে বসবে ইজ, হি ইজ ইল। এখানে ইজ কেন হলো, কারণ আমরা জানি হি এর সাথে এম বসে না, হি এর সাথে কি বসে, ইজ বসে। কারণ এখানে সাবজেক্ট যখন পরিবর্তন হয়েছে, সাবজেক্টের সাথে সাথে ভার্বেরও রূপে পরিবর্তন হয়েছে। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে হি এর সাথে ইজ বসবে, এম কখনো বসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং রিপোর্টেড স্পিচও যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে তাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কালের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কানেক্টর দ্যাট বসাইতে হবে এবং পারসন, এখানে যে প্রনাউনটা রয়েছে সেই প্রনাউনটা পরিবর্তন হবে, নাম্বার পরিবর্তন হবে। তাহলে হি এর পরে কি বসলো, ইজ বসলো। এবার দেখো নাম্বার 3, হি সেড আই রোট আ লেটার। তাহলে কি হলো,
হি সেড, এই অংশটাও আবার দেখি, এটা পাস্ট টেন্সে আছে, আর এটা আছে কি, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় এবং রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন আবার আমি লিখি এখানে হি সেড কানেক্টর দ্যাট, হি সেড দ্যাট, বরাবরই বলে আসছি এই আইটা হি কে অনুসরণ করবে, তাহলে এখানেও হি হবে। হি রোট এ লেটার, তাহলে হবে হি হ্যাড রিটেন এ লেটার। তাহলে এখানে কি হলো, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। এখানে সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট থাকার কারণে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়েছে। হি হ্যাড রিটেন এ লেটার, এটা কি করে বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু, আর এর মানে কি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটুকু হলো অবজেক্ট। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট হলে আমরা জানি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ন্যারেশন করার সময় সেটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে ন্যারেশন সম্পর্কে আমি প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি ন্যারেশন সম্পর্কে আরো ব্যাপক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আর আমার এই টিউটোরিয়ালটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওটি, এই টিউটোরিয়ালটি অবশ্যই গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে এবং এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি তোমরা এটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি আশা করি তোমরা এই আজকের টিউটোরিয়াল থেকে তোমরা একটা ক্লিয়ার কনসেপশন পাবে অ্যাবাউট ন্যারেশন সম্পর্কে, এবং তোমাদের যে ন্যারেশন সম্পর্কে একটা ভয় ভীতি সেটা আস্তে আস্তে ইনশাআল্লাহ রিমুভ হবে। তবে তোমরা এইটুকু আপাতত তোমরা আয়ত্ত করার চেষ্টা করো। ন্যারেশন একটা বিগ আইটেম, এই বিগ আইটেমটা আসলে মূলত একদিনে তোমাদেরকে ডেসক্রিপশন করে বা এক্সপ্লেইন করে বোঝানো ইম্পসিবল, সম্ভব না। তোমরা স্টেপ বাই স্টেপ আমার এই ন্যারেশনের ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা অবশ্যই, এখন সেন্টেন্সের ন্যারেশন চলছে, পরবর্তীকালে আস্তে আস্তে আমি পেসেস ন্যারেশনের দিকে অগ্রসর হব। তবে সেই পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করবে এবং ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালগুলি দেখতে থাকবে। আমি তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি, এনশিওর করছি যে তোমাদেরকে ইনশাআল্লাহ আমি ন্যারেশন বুঝিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তবে তোমাদের সেজন্য আন্তরিকতার দরকার রয়েছে এবং তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে যে আমার আজকের এই টিউটোরিয়ালটি কেমন হলো এবং কতটুকু বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে না এই জায়গায় আমরা বুঝতে পারিনি, তাহলে অবশ্যই 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 কমেন্টস বক্সে আমাকে লিখে জানাবে, তাহলে আমি খুশি হব এবং পরবর্তী ভিডিওতে সেগুলোর আনসার করার চেষ্টা করব। আজ আর বেশি নয়, এখনই আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন, অন্য একটি ভিডিও নিয়ে, টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।